টাকার অভাব আর ডলার সংকটে বিদ্যুৎ জ্বালানিতে বকেয়ার পাহাড়, পাওনা চেয়ে শেভরন আদানির চিঠি। এবারও গরমে লোডশেডিং এর শঙ্কা, অর্থ ছাড়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। ভোলায় মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার, 34 ঘন্টা পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু। কর্মবিরতি তুলে নিল বরিশালের পরিবহন শ্রমিকরা। ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, নিঃশ্বাসে ঢুকছে বিষ। দূষিত শহরের বৈশ্বিক তালিকায় আজও অবস্থানে দ্বিতীয়, শীর্ষে নয়াদিল্লি। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। বিপুল পরিমাণ দায় দেনার কারণে আর্থিক চাপে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। পিডিবি আর পেট্রোবাংলার কাঁধে এখন 65,000 কোটি টাকার বেশি বকেয়া। এরই মধ্যে পেট্রোবাংলাকে মার্কিন কোম্পানি শেভরন ও পিডিবিকে ভারতীয় কোম্পানি আদানি বকেয়া পরিশোধের জন্য চিঠি দিয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, বড় অঙ্কের আর্থিক চাপ থাকায় এবারও গরমে ব্যাহত হতে পারে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ। সালাউদ্দিন লিয়ার ছবিতে ফারুক বেরবিনের রিপোর্ট। আর্থিক টানাপোড়েন আর ডলার সংকটে গত 3 বছর ধরেই দেখা যায় পর্যাপ্ত জ্বালানির অভাবে সর্বোচ্চ চাহিদার সময়েও বন্ধ রাখতে হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক বিদ্যুৎ কেন্দ্র। ফলে গরমের সময় সইতে হয় তীব্র লোডশেডিং। জেকে বসা আর্থিক সেই বেহাল দশা থেকে এখনো বেরোতে পারেনি বিদ্যুৎ খাত। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর দাবি, পিডিবির কাছে পাওনা ঠেকেছে 16,000 কোটি টাকায়। আর এই অর্থ সংকটের কারণে এবারও মিলছে না গরমে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদনের নিশ্চয়তা। ডেফিনেটলি কনসার্নিং। আমরা যে তেল ইম্পোর্টটা করবো, কখন থেকে করবো? আমার 6 মাস অলরেডি পেন্ডিং আছে। সব মিলিয়ে হলো পরিস্থিতি অবশ্যই বেশ খারাপ। গভর্নমেন্টের হল ফান্ড ক্রাইসিস আছে, সেটা আমরা বুঝি, বাট আমাদের তো কোনো উপায় নেই, আমাদের তো হাত পা বাঁধা। মানে আমি তো এটা না পেলে আমি তো ইলেকট্রিসিটি দিতে পারবো না, তাহলে কিন্তু সামারে রোজার সময় একটা লোডশেডিং আসবে। শুধু তাই নয়, 845 মিলিয়ন ডলার বা 10,000 কোটি টাকা বকেয়া দাবি করে তা জুনের মধ্যে পরিশোধ করতে পিডিবিকে চিঠি দিয়েছে ভারতীয় কোম্পানি আদানি। নতুবা গুনতে হবে জরিমানা। একই অঙ্কের টাকা পায় পায়রা, রামপাল, মাতারবাড়ির মতো বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো। এছাড়া গ্যাসের মূল্য বাবদ পেট্রোবাংলার পাওনা 7,000 কোটি টাকার বেশি। সব মিলিয়ে অন্তত 43,000 কোটি টাকার দেনায় জর্জরিত সরকারি বিদ্যুৎ প্রতিষ্ঠান পিডিবি। একই চিত্র জ্বালানি খাতেও। এনবিআরের দাবি করা ভ্যাট শুল্ক, শেভরনের পাওনা আর এলএনজি আমদানি বাবদ 22,000 কোটি টাকার বকেয়া এখন পেট্রোবাংলার কাঁধে। এর মধ্যে বকেয়ার অন্তত আংশিক পরিশোধে পেট্রোবাংলাকে চিঠি দিয়েছে গ্যাস উত্তোলনকারী মার্কিন প্রতিষ্ঠান শেভরন। প্লাস পয়েন্ট যে ওনারা টোটাল ডিউজটা অ্যাট এ টাইম চান না, ওনারা বলেন যে আপনারা ভাগে ভাগে দিয়ে দেন। সপ্তাহের মধ্যে আমাদের টার্গেট $100 মিলিয়ন কালেক্ট করব, সেইটা দিয়ে আমরা শেভরন এবং অন্যান্য এসেনশিয়াল ডিউজ যেগুলি আছে সেগুলি আমরা দিয়ে দিব। কনসার্নে অবশ্যই আছে। কন্টিনিউয়াস অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের সাথে ডলারের জন্য যোগাযোগ করছি। বিপুল দায় দেনা আর অর্থ সংকটের কারণে এবারও গরমে লোডশেডিং এর শঙ্কা বিশেষজ্ঞদের। তাই পরামর্শ আসছে জনজীবন সহনীয় আর অর্থনীতি গতিশীল রাখার তাগিদেই বিদ্যুৎ জ্বালানি খাতে অর্থ ছাড়ে অগ্রাধিকার দেওয়ার। অন্য সব কিছু ইম্পর্টেন্ট, বাট এগুলো হলো সুপার ইম্পর্টেন্ট। যেভাবে করে হোক এই টাকাটা দিতে হবে আর স্পিডটা বাড়াতে হবে যে রেটে টাকা দিচ্ছে। কিন্তু আমরা যদি দেখি বকেয়াটা বাড়ছে, তাহলে তো অদূর ভবিষ্যতেই এমন একটা সিচুয়েশন এটা আসবে যে হঠাৎ করে আমরা দেখব বিদ্যুৎও পাচ্ছি না, আমরা গ্যাসের সাপ্লাই ঠিক মতো হচ্ছে না, সব কিছুতে একটা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। বিদ্যুৎ খাতের দেনা পরিশোধে চলতি সপ্তাহে 1,000 কোটি টাকা ছাড় করেছে অর্থ বিভাগ। তবে ব্যাপক দায় দেনার বিপরীতে এ অঙ্ক নগণ্য। সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বেশ ভুগিয়েছে অর্থ সংকট, ডলারের অপ্রতুলতা আর বিপুল পরিমাণ বকেয়ার মতো বিষয়গুলো। এসব বিষয় কতটা মুনশিয়ানার সঙ্গে সামাল দেওয়া যায় তার উপরই অনেকটা নির্ভর করছে এবারের গ্যাস বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, এমনটি মনে করেন এ খাত সংশ্লিষ্টরা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বাস মালিক সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহার করায় প্রায় 34 ঘন্টা পর ভোলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে। এদিকে বরিশালে কর্মবিরতি প্রত্যাহার করায় স্বাভাবিক হয়েছে বাস চলাচল। সকাল 6টায় ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে চরফ্যাশন, লালমোহন, তজুমুদ্দিন সহ দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে গেছে বাস। একই সময়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে জেলা সদরের উদ্দেশ্যে বাস আসতে শুরু করে। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। এদিকে বরিশালের রূপাতলী বাস টার্মিনালে শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ডাকা ধর্মঘট 13 ঘন্টা পর প্রত্যাহারের পর থেকে শুরু হয়েছে বাস চলাচল।
গাড়ি চলাচল যেটা অবরোধ ছিল সেটা আজকে থেকে প্রত্যাহার হয়েছে। সকাল 6টা থেকে আমাদের নিয়মিত গাড়ি চলাচল করছে ভোলা টু চরপেশন পর্যন্ত। যাত্রী উপস্থিতি একটু কম, কালকে তো বন্ধ ছিল, এখনো জানাজানি হলে সামনের দিকে আরো বাড়বো যাত্রী। বাস এখন চলাচল শুরু করছে, আমরা যাত্রীরা স্বস্তি পাচ্ছি। গতকালকে গাড়ি বন্ধ ছিল, আমাদের অফিসে যাইতে অনেক কষ্ট হয়েছে। আজকে গাড়ি ছাড়ছে, আমাদের অনেক সুবিধা হয়েছে, অফিসে যাইতে পারবো সময় মতো। এই মুহূর্তে ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে গত 2 দিন শ্রমিকদের যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং সহিংসতার চিত্র ছিল সেটি একেবারেই নেই। আজকের চিত্রটি একেবারে ভিন্ন। বিগত দিনের মতো এখন এখানে যাত্রী এবং পরিবহন শ্রমিক বাস আসা যাওয়ায় এখানে সরব অবস্থায় রয়েছে। আমরা সকাল থেকে এখানে দেখেছি যে এই বাস টার্মিনাল থেকে ভোলার চরফেশন, লালমোহন, তজুমুদ্দিন সহ বিভিন্ন উপজেলায় 20টিরও বেশি বাস যাত্রী নিয়ে গেছেন, এই বাস টার্মিনাল ছেড়ে গেছেন এবং প্রায় সমান সংখ্যক বাস বিভিন্ন উপজেলা থেকে এই টার্মিনালে এসেছে। সকালে কুয়াশার মধ্যে যাত্রীর সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই এখানে যাত্রীর সংখ্যাও বেশ বেড়েছে। আবারও পুরনো চিরচেনার রূপেই এই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালটি ফিরে এসেছে। গত 2 দিনের যে অগ্নিসংযোগ, আগুন, উত্তেজনা সেটা একেবারে নেই। আমরা শ্রমিকদের সাথে আলাপ করেছি। তাদের গতকালকে জেলা প্রশাসক এবং জেলা প্রশাসন ও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যে সমঝোতা হয়েছে সেই সমঝোতা অনুযায়ী শ্রমিকদের 2 পক্ষই এখানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তারা যে অঙ্গীকার করেছেন সে অনুযায়ী তারা আজকে এখানে যাত্রী পরিবহন শুরু করেছেন। যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরাও যে তাদের দুর্ভোগ ছিল সেই দুর্ভোগ কেটে তারা এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারায় যাত্রীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। আমরা জানিয়ে রাখি যে মঙ্গলবার এই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের ভেতরের যে অবৈধ স্থাপনা বা অবৈধ যানবাহন পার্কিং করা হতো সেগুলো উচ্ছেদ করাকে কেন্দ্র করে বাস শ্রমিক এবং সিএনজি চালকদের মধ্যে সহিংসতার সূত্রপাত হয়। সেটি গত 2 দিন ধরে কয়েক দফায় সহিংসতা, অগ্নিসংযোগে 2টি যাত্রীবাহী বাস মালিক সমিতির এবং 8টি সিএনজি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বহু যানবাহন ভাঙচুর করা হয়েছে। মূলত ভোলা জেলা, দ্বীপ জেলা ভোলার অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ থাকায় একেবারে জেলা সদরের সাথে 6 উপজেলায় 2 দিন প্রায় বন্ধ ছিল, যোগাযোগ বন্ধ ছিল। সেই অবস্থা থেকে একেবারে ফিরে এসেছে। এখন পরিবহন শ্রমিকেরা যেমন এখানে তাদের সেবা শুরু করেছে, মালিকেরাও যানবাহন চলাচল শুরু করেছে এবং একইভাবে যাত্রীরাও তাদের গন্তব্যে নিরাপদে পৌঁছতে পারছেন। তো এ ছিল ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খবর। ভোলায় থেকে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার নাসিরউদ্দিন লিটন। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয়, শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বৃহস্পতিবার সোয়া 8টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI সূচক থেকে তথ্য জানা গেছে। এ সময় ঢাকার বায়ুর মান স্কোর ছিল 267। তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর 328, অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। 3 রয়েছে উগান্ডার রাজধানী কাম্ফালা, সেখানকার বায়ুর মান 194, অর্থাৎ অস্বাস্থ্যকর। 4 থাকা ইরানের রাজধানী তেহরানের বায়ুর মান 183, অর্থাৎ খুব অস্বাস্থ্যকর। 5 থাকা ভিয়েতনামের হানুইয়ের বায়ুর মান 181। সময় সংবাদে আরও থাকছে, চট্টগ্রামের বন্দরে জঙ্গলে ঢাকা পড়ে আছে আমদানি করা গাড়ি। মামলার ফাঁদে নষ্ট হচ্ছে প্রায় 300 যান, দ্রুত শেড থেকে সরিয়ে নিতে চাপ কর্তৃপক্ষের। চট্টগ্রামের বন্দরের খোলা শেডে পড়ে থাকা 297টি গাড়ি নিয়ে চরম বেকায়দায় পড়েছে শুল্ক বিভাগ। মামলা থাকায় 195টি গাড়ি যেমন নিলামে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে, আবার বাকি 102টি গাড়ি আদৌ চলাচল উপযোগী কিনা রয়েছে তা নিয়ে রিপোর্ট জানতে চাওয়া হয়েছে BRT এর কাছে। অথচ এসব গাড়ি দ্রুত শেডে থেকে সরিয়ে নিতে চাপ দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 20 বছরের বেশি সময় চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে থাকা 297টি গাড়ির মধ্যে 195টির বিরুদ্ধে মামলা রয়েছে উচ্চ আদালতে। অবশেষে বিষয়টি নিশ্চিত হতে পেরেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আমদানি করা এসব গাড়ি ডেলিভারি না হয় ঢাকা পড়ে গণজঙ্গলে। এগুলো সরিয়ে নিতে বন্দরের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হলে অনুসন্ধানের নামে চট্টগ্রাম কাস্টম হাউস। অন্যান্য নতুন গাড়ির জাহাজ যখন আসে তখন গাড়িগুলো রাখতে আমাদের হিমশিম খেতে হয়, আর এই স্পেসটা খালি হলে আমরা অন্য গাড়ি রাখতে পারি, আমাদের একটু রেভিনিউ জেনারেট হয়। ইম্পোর্টার যে টাকা খরচ করেছে ওই টাকাটা আমার বাইরে চলে গেছে, বাট এই গাড়িগুলো থেকে আমি কোনো রেভিনিউ পাই নাই। আবার এই গাড়িগুলোর এখন ব্যবহার উপযোগিতাও নাই যে এই গাড়িগুলো আমার দেশে চলাচল করে এটা কোনো সেবা আমাকে দিতে পারবে। মামলা জটিলতায় আটকে যাওয়া 195টি গাড়ি আপাতত নিলাম কিংবা স্ক্র্যাপ হিসেবে কেটে ফেলার সুযোগ থাকছে না। অপরদিকে মামলা না থাকা বাকি 102টি গাড়ি নিলামে তোলা যাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। বিশেষ করে 20 থেকে 22 বছর আগে আমদানি করা এসব গাড়ি চলাচল উপযোগী কিনা তা নিশ্চিত হতে বিআরটি এর কাছে প্রতিবেদন চাওয়া হবে। সেখানে ইতিবাচক ফলাফল এলো প্রশ্ন থেকে যাবে পুরাতন ও জরাজীর্ণ গাড়ি রাস্তায় নামতে পারবে কিনা তা নিয়ে। যদি এই রকম সিচুয়েশন তৈরি হয় যে আমার নিলাম এগুলি আমি করতে পারছি না, আইনগত জটিলতা আছে বা এই প্রক্রিয়াগুলি শেষ হতে হতে এগুলি ব্যবহার উপযোগিতা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এগুলো আমাদের ধ্বংস প্রোগ্রাম যেতে হবে। এদিকে মামলা দ্রুত নিষ্পত্তি করে গাড়িগুলো নিলাম কিংবা আমদানিকারকের বিপরীতে ছাড় করার ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বারবিরা নেতারা। আরও বেশি পাওয়ার আশায় যখন গাড়িগুলো নিলামে দেওয়ার গভর্নমেন্ট চেষ্টা করে, আসলে শেষ পর্যায়ে গিয়ে গাড়ি বেশি পাওয়া যায় না, গাড়িগুলো আরও নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রথম বিটের চেয়ে আরও কম দামে গাড়িগুলো বিক্রি হয়। শেডে দামি মডেলের প্রাইভেট কার, পাজেরো, মাইক্রোবাস যেমন রয়েছে তেমনি রয়েছে বেশ কিছু পিকআপ এবং ট্রাক। বিদেশ থেকে আমদানি করা 74টি গাড়ি নিলামে বিক্রি করতে না পেরে অন্তত 6 মাস আগে কেটে স্ক্র্যাপ করা হয়েছে, কিন্তু নানা জটিলতায় সে স্ক্র্যাপ এখনও বিক্রি করা যায়নি। এর মাঝে নতুন করে যুক্ত হচ্ছে 297টি গাড়ি। এসব গাড়ি কি কাটা হবে নাকি নিলামে বিক্রি হবে সে সিদ্ধান্ত নিতে পারছে না চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড থেকে কমল দে, সময় সংবাদ। প্রচণ্ড ঠান্ডার হিম বাতাসে কাবু উত্তরের জনজীবন। তবে দেশের অন্যান্য স্থানে শীত সেই অর্থে না বাড়লেও বেড়েছে শীতজনিত রোগ। ঠাকুরগাঁওয়ে ভোর থেকেই তীব্র কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ, তাই হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনকে। কনকনে ঠান্ডায় ছিন্নমূল দরিদ্র ও অসহায় মানুষেরা পড়েছে সবচেয়ে বিপাকে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে প্রতি বছরের মতো চলতি মৌসুমেও শীতের প্রভাবে সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে শিশু ও বৃদ্ধদের মাঝে। সারা দেশের পাশাপাশি গাইবান্ধার হাসপাতালগুলোতে ডায়রিয়া, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক সহ নেই পর্যাপ্ত জনবল। পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতিরও বেশিরভাগই অকেজো। নানা সংকটে খুলনা বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো, এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা মিলছে না রোগীদের। যদিও সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাল মামুনের রিপোর্ট। খুলনার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে 12 বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ এক্স রে মেশিন। একই চিত্র পাশের উপজেলা তেরখাদাতেও। এখানে অপারেশন থিয়েটার থাকলেও সার্জন না থাকায় 2 বছরের বেশি সময়ে কোনো অস্ত্রোপচার হয়নি। কমপ্লেক্সের মূল ভবনটি জরাজীর্ণ, খসে পড়ছে পলেস্তরা। শুধু এ দুটি নয়, জেলার 9 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে নানা সমস্যা। আধুনিক অপারেশন থিয়েটার স্থাপন করা হলেও 7 উপজেলায় হয় না অপারেশন। পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতিও বেশিরভাগ অকেজো। এছাড়াও রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সহ পর্যাপ্ত জনবল সংকট। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা মিলছে না রোগীদের। অপারেশন হলে মনে করেন আমাদের খুলনা যেতে অ্যাম্বুলেন্স সময়ের ব্যাপার, বাড়ির কাছে হলে আমরা চলে আসতে পারি। ইমার্জেন্সি অপারেশন এখানে হয় না, কিন্তু ইমার্জেন্সি একটা অপারেশন এখানে থাকলে আমাদের সুবিধা হয়। শুধু জেলা নয়, খুলনা বিভাগের বাগেরহাট, ঝিনাইদহ, মেহেরপুর সহ বেশিরভাগ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর একই অবস্থা। এখানে কি অপারেশনের একটা ডাক্তার থাকতে পারে না? সাধারণ মানুষ তো বাঁচতে তৈরি। যেখানে 20,000 টাকা খরচ হবে সেখানে 5,000 টাকায় খরচ হতে পারে। ঠিক মতো ওষুধ পাওয়া যায় না, ওষুধ সাপ্লাই নাই, তারপরে আরও ডাক্তার তো নাই এখন। সংশ্লিষ্টরা বলছেন, জনবল ও আধুনিক যন্ত্রপাতির চাহিদাপত্র ঊর্ধ্বতন মহলে পাঠানো হলেও মিলছে না সমাধান। এখানে এক্স-রে এবং আল্ট্রাসাউন্ড মেশিনটা অচল অবস্থায় আছে দীর্ঘদিন যাবত। তো এ সম্পর্কে উপরে চিঠিও লেখা হয়েছে। খুব দুর্দশা অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, কারণ একজন মহিলা চিকিৎসকের পক্ষে এতগুলো টানা ডিউটি করা আসলে অনেক কঠিন। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ডক্টরস কি অবস্থা আছে, ম্যান পাওয়ার কি অবস্থা আছে,
আমরা তো রেগুলারই জানাচ্ছি এটা। এখন এটা যারা নীতি নির্ধারক আছে তারা যদি এটাকে ওইভাবে গুরুত্ব দেয় তাহলে হয়তো হবে। খুলনা বিভাগের 10 জেলায় 50টি স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগই 50 শয্যা বিশিষ্ট। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। কুষ্টিয়ার মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার অবৈধ সিএনজি অটোরিকশা নসিমন ও করিমন। এসব যানের কারণে চলতি মাসে দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। তবে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানের কথা জানায় হাইওয়ে পুলিশ। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। মহাসড়কে ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিএনজি, অটোরিকশা, নসিমন ও করিমন। 3 চাকার এসব যানে পরিবহন করা হচ্ছে যাত্রী ও পণ্য। কুষ্টিয়ার 75 কিলোমিটার মহাসড়কে 3 চাকার যান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, হালকা এসব যানবাহনের কারণে ব্যাহত হচ্ছে ভারী যান চলাচল, প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি পরিবহন চালক ও এলাকাবাসীর। সিএনজি, অটোরিকশা, মাহিন্দ্র এগুলো যে পরিমাণ আমাদের যাত্রীগুলোর নষ্ট করতেছে, তারপরেও অনেকটা বিপদের সম্মুখীন। ওরা ডানে বাই বোঝে না, ওরা যখন ডানে চাপ দিয়ে বসে থাকে, আমরা হরেন দিলে ওরা চাপে না। মহাসড়ক দিয়ে সব বড় বড় গাড়ি চলে, সেখানে এই ছোট গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে, যার ফলে অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। হাইকোর্টে নিষেধাজ্ঞা জানা সত্ত্বেও 3 চাকার যান চালাচ্ছেন চালকরা। জানি যে আমাদের রুটটা নিষিদ্ধ, তারপরেও আমরা পেটের দায় এখন চলে উঠি। তাছাড়া চলবো কোথায় আমরা? সরকার আমাদের তো রোড টোড দেয়নি। অবৈধভাবে মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধে অভিযানের কথা জানায় হাইওয়ে পুলিশ। সড়কের সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে এদের এই চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়। হাইওয়ে পুলিশের তথ্য মতে চলতি মাসে কুষ্টিয়া মহাসড়কে 13টি দুর্ঘটনায় 3 জন নিহত ও 24 জন আহত হয়েছেন। এসব ঘটনায় মামলা হয়েছে 3টি। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। প্রায় 3.5 বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি বাগেরহাটের 4টি সেতুর। এর মধ্যে একটি সেতুর নির্মাণ কাজ এখনও শুরুই করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে সরু সড়ক ও পুরনো সেতু দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগী এলাকাবাসী। তবে দ্রুত নির্মাণ কাজ শেষ করতে খরচ না বাড়িয়ে প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর কথা জানায় সড়ক বিভাগ। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সেতু থেকে নামতে সরু সড়কে বাসকে পাশ কাটাতে গিয়ে পড়ে যায় মোটরসাইকেল। পাশেই নির্মাণাধীন প্রশস্ত সেতু। এক প্রকল্পের মাধ্যমে বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলায় 4টি সেতু নির্মাণের কার্যাদেশ দেয়া হয় 2021 সালের 12 আগস্ট। মীর হাবিবুল আলম নামে এক ঠিকাদার এই কাজের দায়িত্ব পান। মোরেলগঞ্জের পানগুছি নদী ও শরণখোলার নলবুনিয়া খালের সেতু নির্মাণ 60% হলেও চলছে ধীর গতিতে। অন্যদিকে শরণখোলার বকুলতলা খালের শ্যামবাড়ি এলাকার সেতুর কাজ এখনও শুরুই করতে পারেনি ঠিকাদার। এছাড়া তাফালবাড়ি খালের সেতুর কাজ 30% শেষ করে নির্মাণ সামগ্রী যত্রতত্র ফেলে রেখে কাজ বন্ধ করে দেয়া হয়। সরু সড়ক ও পুরানো সেতু দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে এলাকাবাসী। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। একটা গাড়ি যদি ব্রিজের উপর ওঠে তাহলে আরেকটা গাড়ি ক্রস করতে পারে না। এখানে দুর্ঘটনা প্রায় ঘটে, ব্রিজ তো মাঝে মাঝে ভেঙেও যায়। ভারী কিছু উঠলে ব্রিজটা ঝুঁকিপূর্ণভাবে নড়াচড়া করে। যদি কাজটা অতি তাড়াতাড়ি সম্পন্ন হয় তাহলে মানুষের ছাত্রছাত্রী চলাচলের জন্য সুব্যবস্থা হবে, সহজ হবে। সড়ক বিভাগ জানায়, গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজের ধীরগতি আসে। তবে দ্রুত নির্মাণ কাজ শেষ করতে খরচ না বাড়িয়ে প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এই কাজের সার্বিক অগ্রগতি এখন পর্যন্ত 40%। এই কাজের আমাদের মেয়াদ 2025 সালে জুন পর্যন্ত রয়েছে। তবে আমরা সার্বিক বিবেচনা আরও 1 বছর সময় বৃদ্ধির আবেদন করেছি, তবে ব্যয় বৃদ্ধির কোনো সুযোগ নেই। সড়ক বিভাগের তথ্য মতে চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হবে। সেতুগুলোর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 47 কোটি 45 লাখ টাকা। সময় সংবাদ, বাগেরহাট। যুক্তরাষ্ট্রের ব্ল্যাক রক সিটিতে হওয়া বার্নিং ম্যান উৎসবের আদলে পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হয়েছে 3 দিনব্যাপী বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল। নাচে গানে জমজমাটে উৎসবে মুগ্ধ দেশি বিদেশি পর্যটক। কক্সবাজারের পর্যটনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই উদ্যোগ বলে জানিয়েছে আয়োজকরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সোজাউদ্দিন রুবেল। পর্যটন নগরী কক্সবাজারের সাগরপাড়ের বালুচর বুধবার বিকেল 5টায় শুরু হয় সানসেট ও মুন ইটিং পার্টির আয়োজন, যেখানে তৈরি হয়
ডিম আকৃতির মঞ্চ। সেখানে দাঁড়িয়ে পরিবেশনায় অংশ নেন বিদেশি শিল্পীরা। সামনে দাঁড়িয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন দেশি বিদেশি পর্যটকরা। একই সঙ্গে সৈকতের আকাশে উড়ানো হয় ঘুড়িও। সূর্যাস্ত পর্যন্ত চলে নাচের আসর। ভিন্ন মাত্রা যোগ করেছে কক্সবাজারের জন্য। আর উই হ্যাভ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সো আই থিঙ্ক ইন্টারন্যাশনালি আমাদের ওই জিনিসটা প্রমোট করা উচিত, যেটা আমাদের আছে অলরেডি ইনহেরিটেড। আছে, ডিফারেন্ট ফুডস আছে, ডিফারেন্ট স্টলস আছে। কেউই আমরা আসলে এরকম একটা ফেস্ট পাইনি, সো এবং আমরা সবাই এক্সপেক্ট করি এরকম কিছু ফ্রিকুয়েন্টলি হবে। ভাল লাগছে আসলে, মানে কক্সবাজারে যে এরকম একটা ইভেন্ট হতে পারে এটা আসলে আমার ধারণাতেও ছিল না। একদিকে পাহাড়, একদিকে সাগর, ঝাউবন। সূর্যাস্তের পর নান্দনিকভাবে কাকড়ার আদলে নির্মিত মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক উৎসব। সেখানে 3 পার্বত্য জেলা বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি থেকে আসা মং, মারমা, ত্রিপুরা ও চাকমা সম্প্রদায়ের তরুণীরা পরিবেশন করেন ছাতা ও বোতল নৃত্য। আর কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের তরুণীরা পরিবেশন করেন থালা নৃত্য। সাগর তীরে বসে আন্তর্জাতিক মানের ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠান দেখে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। এসে তো খুব ভালো লাগলো, এই নৃত্য দেখলাম। এখন কক্সবাজারে না, আমার মনে হয় সারা বাংলাদেশে প্রথম এই মাল্টি কালচার নিয়ে একটা ফেস্টিভ্যাল হচ্ছে। উৎসবে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, থাইল্যান্ড ও হাঙ্গরি সহ 11টি দেশে অন্তত 110 জন পর্যটক। সঙ্গে রয়েছেন প্রবাসী সহ দেশের নানা প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক ভ্রমণপ্রেমী। অতিথিরা বলছেন বার্নিং ক্রাফট ফেস্টিভ্যাল ছিল বেশ উপভোগ্য। I feel like the place is already really interesting, like the fact that we are doing a festival in the longest beach in the world. All stages really beautiful, like illuminated, and the view, like sea view. আয়োজকরা বলছেন কক্সবাজারের পর্যটন শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই উদ্যোগ। এরকম যদি ফেস্টিভ্যালস আরো হয় তাহলে আমাদের দেশের ট্যুরিজমটাকে আমরা শুধু নিজেদের দেশের না, বাইরের দেশের লোকজনকেও ইন্টারেস্টেড করতে পারবো। কক্সবাজারের রামুর মার্মেড সৈকতে বুধবার শুরু হওয়া 3 দিনব্যাপী বার্নিং ক্রাফট ফেস্টিভ্যাল শেষ হবে আগামী 31 জানুয়ারি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 3 জনের নাম বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। বাদ পড়েছে মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোর্শেদ। বাংলা একাডেমির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে। বুধবার সভায় লেখক তালিকা চূড়ান্ত করা হয়। এর আগে গত 23 জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর জন্য 10 জনের নাম ঘোষণা করা হয়। পরে 25 জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল কারো বিষয়ে কিছু অভিযোগ আসায় তালিকাটি স্থগিত করা হলো। স্থগিতের ঘোষণার পর 27 জানুয়ারি কথাসাহিত্যিক সেলিম মোর্শেদ পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন। এদিকে পুরস্কার নিয়ে বিতর্কের জেরে বাংলা একাডেমির নির্বাহী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন কবি সাজ্জাদ শরীফ ও মোর্শেদ শফিউল হাসান। আবারও যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তের খবর। মাঝ আকাশের সংঘর্ষে 64 আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান ও 3 সেনা সদস্য নিয়ে সামরিক হেলিকপ্টার ওয়াশিংটন ডিসি নদীতে বিধ্বস্ত হয়েছে। চলছে উদ্ধার কাজ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যাচ্ছি তার কাছে। সাকি, ধন্যবাদ। যে ঘটনাটি ঘটেছে সেটি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বাইরে রোনাল্ড রিগান যে জাতীয় বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরের খুব কাছাকাছি, এবং এটি যে পূর্বাঞ্চলীয় যে অঙ্গরাজ্য ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি রাজধানী এবং মেরিল্যান্ড, সেই 3টি যে শহর, সেই শহরের মধ্যে এই বিমান দুর্ঘটনাটি ঘটে এবং এটি স্মরণকালের মধ্যে এবং সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় ধরনের বিমান দুর্ঘটনা বলে বলা হচ্ছে। যদিও এখন পর্যন্ত জানা যায়নি যে এই বিমান দুর্ঘটনাতে কত মানুষের প্রাণহানি হয়েছে, তবে যে যাত্রীবাহী বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে সেটি আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান, যেটি কানসাস অঙ্গরাজ্য থেকে 64 জন যাত্রী সহ এর মধ্যে 4 জন পাইলট এবং ক্রু ছিল উড্ডয়ন করেছিল
এবং ধারণা করা হচ্ছে যে সেটি হয়তো এই রোনাল্ড রিগান বিমানবন্দরে অবতরণ করতে গিয়েছিল। সেই বিমানবন্দরে অবতরণ করার সময় সেখানে যে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে 3 জন পাইলট ছিলেন। সেই হেলিকপ্টারের সঙ্গে এটি মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের ফলে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সঙ্গে যে রাজধানী ওয়াশিংটন ডিসিকে বিভক্ত করার যে নদী পটোমেক নদী, সেই পটোমেক নদীতে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে। 64 জন যাত্রী ছিল হচ্ছে বিমানটিতে, আর 3 জন যাত্রী বা পাইলট ছিলেন হচ্ছে হেলিকপ্টারে। মোট 67 জন যাত্রী এবং ক্রু পাইলট নিয়ে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি একটি, যদি কোনো কারণে যদি সবাই বেঁচে যান সেটি একটি অলৌকিক ঘটনা ঘটবে, তবে প্রাণহানির ঘটনা ঘটতে পারে এবং এখন সেই নদীতে উদ্ধার কার্যক্রম চলছে। ভার্জিনিয়ার গভর্নর, মেরিল্যান্ডের গভর্নর এবং ওয়াশিংটন ডিসির যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোস্টগার্ড, তারা যৌথভাবে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত হতাহতের কোনো সংখ্যা আমরা জানতে পারিনি। তবে সর্বশেষ যে খবর, তাতে করে এই মুহূর্তে বৈরী আবহাওয়ার মধ্যে প্রচণ্ড বাতাস বইছে আটলান্টিক সাগরের এই পারে, সেখানে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থার যে সদস্য তারা। সেই এবং এই ছিল আমার কাছে এখনকার পর্যন্ত এই মধ্যরাতে যুক্তরাষ্ট্রে যে বিমান দুর্ঘটনার ঘটেছে সেই ঘটনার সর্বশেষ। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে এই বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনাটা কত ঘটেছে এবং সেইখানে কারা হতাহত হয়েছে, আদৌ হতাহত হয়েছে কিনা এবং সেখানে কোনো বাংলাদেশি আছে কিনা, এই ব্যাপারগুলো এখনোই তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এই ছিল সর্বশেষ। নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। তীব্র সমালোচনার মুখে মার্কিন জনগণকে দেয়া ফেডারেল সহায়তা বন্ধের আদেশ প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন। ফলে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা আগের মতোই সব সুযোগ সুবিধা পাবেন। তবে বিদেশি সহায়তা বন্ধে প্রেসিডেন্টের সিদ্ধান্ত বহাল রয়েছে। এদিকে বুধবার অবৈধ অভিবাসী বিরোধী একটি বিলে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে মেক্সিকোর সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে ও যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রহীনদের গ্রেফতার সহজ হল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প মার্কিন ক্ষমতার মসনদে বসেই একের পর এক তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছেন। যুক্তরাষ্ট্রের বাজেট কমাতে ট্রাম্প কেবল বিশ্বের বিভিন্ন দেশকে সহায়তা দেয়াই অনেকাংশে বন্ধ করেননি, মার্কিন জনগণের জন্য ঋণ, অনুদান ও আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তের ওপরও স্থগিতাদেশ দেন। ট্রাম্পের ওই নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। মার্কিন জনগণ কি সুযোগ সুবিধা পাবেন আর কি পাবেন না তা নিয়েও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তীব্র সমালোচনা ও প্রশ্নের মুখে অবশেষে পিছু হটেছে হোয়াইট হাউস। নির্বাহী আদেশের দুদিনের মাথায় বুধবার তা প্রত্যাহারের ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের ম্যানেজমেন্ট ও বাজেট অফিস প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রত্যাহার সংক্রান্ত নতুন এক স্মারকলিপি জারি করেছে। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে জানিয়েছেন, সোমবার দেয়া প্রেসিডেন্টের নির্বাহী আদেশটি বাতিল করা হয়েছে, তবে বেশ কিছু ক্ষেত্রে বিদেশি সহায়তা স্থগিত করার প্রেসিডেন্টের সিদ্ধান্ত বহাল আছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অলাভজনক সংস্থা, দুর্যোগ সহায়তা, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বয়স্ক ভাতা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহের জন্য প্রতি বছর কয়েক লাখ কোটি ডলার ঋণ, অনুদান ও আর্থিক সহায়তা দেয় কেন্দ্র সরকার। ট্রাম্পের সিদ্ধান্ত বাতিলের ফলে স্বস্তির দেখা মিলেছে মার্কিন জনগণের মধ্যে। এদিকে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর প্রথমবার কংগ্রেসে পাশ হওয়া একটি বিলে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আইনের ফলে মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বৈধ কাগজপত্রহীনদের গ্রেফতার ও তাদের বহিষ্কারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্তিশালী করবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টাকার অভাব আর ডলার সংকটে বিদ্যুৎ জ্বালানিতে বকেয়ার পাহাড়, পাওনা চেয়ে শেভরন আদানির চিঠি। এবারও গরমে লোডশেডিং এর শঙ্কা, অর্থ ছাড় অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। এবং ভোলার মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার, 34 ঘন্টা পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু। কর্মবিরতি তুলে নিল বরিশালের পরিবহন শ্রমিকরা।
এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।